আমি মনোযোগ দিয়ে আলোচনা শুনছিলাম। আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন আজকে, আকবর ভাই আপনাকে পাল্টা প্রশ্ন করেছেন যে কোন মূলধারার গণমাধ্যমে ভোট দেওয়ার বিষয়টি টাকার বিনিময়ে এসছে কিনা। নিকুল এসছে, আজকে সমকালেই এসছে এবং সেখানে স্পষ্টভাবেই বলা আছে। উনি জবাবে বলছেন শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন, আমি ভোট দেব, টাকা দেবেন, ভোট দেব। বাংলাদেশের আপামর জনসাধারণ এবং ভোটারদের জন্য একটি অত্যন্ত নেতিবাচক মন্তব্য, যেটি দুঃখজনক এবং এটি সত্য নয়। সত্য নয় এই কারণেই বলছি যে যদি কেবলমাত্র টাকার বিনিময়ে ভোটের খেলা হতো, তাহলে আমরা কিন্তু 14 সালে ভোট কেন্দ্রগুলো হয়তো ফাঁকা দেখতাম না, কিংবা 18 সালে রাতের বেলা ভোট করে ফেলার প্রয়োজন হতো না, কারণ আওয়ামী লীগের হাতে অঢেল টাকা ছিল। 2024-এও কিন্তু আমরা ভোটার লাইনগুলো শূন্য কিংবা ভোট কেন্দ্রগুলো ফাঁকা পেতাম না। বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, বিষয়টি সত্য নয়। হ্যাঁ, কিছুতে ব্যতিক্রম নেই তা নয়। আপনি যদি 1000 ভোটার ধরেন, তার মধ্যে 5 জন যে টাকা নেবেন না বা টাকা বিনিময় করবে না তেমনটি নয়, কিন্তু সেই 5 জনের জন্য আপনি 995 জনকে দায়ী করে একটা ফ্ল্যাট স্টেটমেন্ট বোধহয় মেক করা ঠিক হবে না। গত 15 বছরে আপনি জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, কোন নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। তো মানুষের একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছে যে এই নির্বাচনে তারা ভোট দিতে চায়। এখন আপনি একটু লক্ষ্য করুন, নির্বাচনটি যদি এমন সময় হয় যখন তাপমাত্রা থাকে মিনিমাম 38 to 40 ডিগ্রি, যখন ঝড় বৃষ্টির সময়, নির্বাচনটা যদি এমন হয় যে যেটা প্রচারণা আপনাকে চালাতে হবে রমজান মাসে, যদি এমন হয় যে সামনেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু ভোটের যেই আমেজ সেটা কিন্তু আর থাকে না। এবং আমরা যারা আসলে নির্বাচনে অংশ নেব, দেখুন আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার সঙ্গে যুক্ত হয়েছি, মানে ঈদের ছুটিতে আমি চলে এসেছি আমার কনস্টিটুয়েন্সিতে। আমি বিশ্বাস করি আমাদের যারা অ্যাক্টিভ পলিটিক্সে আছে, যে কোনো দল হতে পারে, সেটা এনসিপি হোক, জামাত ইসলাম হোক, বিএনপি হোক, মোটামুটি সবাই কিন্তু তার তার এলাকায় চলে গেছে। এবং আমরা যারা নির্বাচন করব, আমাদের জন্য কিন্তু নির্বাচনের আগের 3 মাস ইজ ভেরি ক্রুশাল। এই সময় যদি আমাদের আবহাওয়া প্রতিকূল থাকে, এই সময় যদি রমজান আসে, এই সময় যদি আমাদের পরীক্ষার টেনশন থাকে, তখন কিন্তু যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য বিষয়টি খুব কঠিন হয়ে যায়। তো এই সকল দিক বিবেচনায় বিএনপির প্রস্তাব ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা। এবং সংস্কারের যে প্রস্তাবগুলো এসছে, আপনি দেখুন বিএনপির মতো অ্যাকোমোডেট আর কোন দল করেছে কিনা আমি জানি না। বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, বিএনপি যারা সবচেয়ে আগে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছে, সেই 2016-17 সালে যখন সংস্কার শব্দটিও কেউ উচ্চারণ করেনি, সেই সময় ভিশন 2030 মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা বিএনপির সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরেছে। পরবর্তীতে 27 দফা 31 দফার মধ্যে দিয়ে বিএনপির সঙ্গে যে দলগুলো দীর্ঘ সময় শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাঠে থেকেছে, জেলে গেছে, গুম হয়েছে, মারধর খেয়েছে পুলিশের, তারা সকলেই মিলে কিন্তু 31 দফাটা দিয়েছে এবং সেখান থেকে খুব বেশি কোনো পরিবর্তন কিন্তু আসেনি। এখন যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোর সঙ্গে মোটা দাগে বিএনপি যে প্রস্তাব দিয়েছে সেগুলোরই একটু এদিক সেদিক। তো আমার মনে হয় না যে সংস্কার নিয়ে বিএনপি কখনো আপত্তি করেছে, বা সংস্কারের মেজর যে জায়গাগুলো সেগুলোতে বিএনপি কোনো আপত্তি আছে। বিএনপি বলেছে একটা নির্বাচিত সরকার আসুক, তাদের নির্বাচিত সরকারের হাত দিয়ে সংস্কার হোক। এখন আপনি দেখুন যে নির্বাচনটি সামনে হতে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বারবার বলছেন এই নির্বাচনটি স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন হবে, মানুষ অবাধে ভোট দিতে পারবে, কোন রকম কোনো ভোট জালিয়াতি বা কারচুপি এই নির্বাচনে হবে না। তো আমরাও আস্থা রাখতে চাই নির্বাচনটি সুষ্ঠু হবে। এই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাক, তারা তাদের সংস্কারের যে প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে বা দেবে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার হবে। সুতরাং সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটি প্রস্তাব সবচেয়ে আগে বিএনপি দিয়েছে। তো আমরা মনে করি যে এই সরকারের সাথে আগামীকাল যে বৈঠকটি হতে যাচ্ছে, এই বৈঠকটি কিন্তু বিভিন্ন কারণে ভীষণ ইম্পর্টেন্ট। এক হচ্ছে সবচেয়ে বড় দুটো স্টেক হোল্ডারের মিটিং আগামীকালকে হবে, অর্থাৎ বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা দুজন বৈঠক করবেন এবং আমরা আশা করব যে এই 2 ঘন্টার যেই দীর্ঘ বৈঠক, সেখানে ডেফিনেটলি একটা সময় তারা একান্তে দুইজন বসবেন এবং তারা দুজন একান্তে আলাপ করবেন। সেই জায়গাতে আমি বিশ্বাস করি নির্বাচনের তারিখ বলেন, নির্বাচনের সময় বলেন, সংস্কার বলেন, জুলাই চার্টার বলেন, এই সকল কিছুই আমাদের আলোচনার মধ্যে আসবে এবং একটা সুষ্ঠু সমাধানের দিকে যাবে। আমরা কিন্তু শুধু
যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা রাজনৈতিক দলের কর্মী তারা নই, সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত, সেই সঙ্গে দেশের আপামর জনসাধারণ যারা রাজনীতি সচেতন এবং যারা আগামী নির্বাচন নিয়ে ভাবছে, প্রত্যেকের চোখ কিন্তু আগামী কালকের দিকে এবং লন্ডনের দিকে। খুবই সঠিকভাবে আপনি বলেছেন যে আমাদের সবার চোখ কিন্তু লন্ডনের দিকে। তো আশা করছি একটা পজিটিভ মেসেজ আমরা পাবো। তপচিত উনি এখন বিলেতে আছেন, সেখানেও আমরা দেখলাম যে এক ধরনের স্টেটমেন্ট করা হয়েছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার এই মুহূর্তে কানাডাতে আছেন, অথচ আমরা সেদিনই দেখলাম ব্রিটিশ প্রাইম মিনিস্টার মোটেও কানাডাতে নেই, উনি ব্রিটেনেই আছেন। তো আশা করব কালকের যে বৈঠকটি হতে যাচ্ছে, আমি জানি না এখানে একটা ব্রিফিং হবে নাকি আলাদাভাবে ব্রিফিং হবে, মানে সরকারের তরফে একটা ব্রিফিং এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আরেকটা ব্রিফিং হবে কিনা আমি জানি না। যদি দুটো আলাদা ব্রিফিং হয়ে থাকে, আশা করব যে সরকারের তরফ থেকে অতীতে যে নজিরগুলো আমরা দেখেছি সেটার ব্যত্যয় হবে এবং প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষ আসলে জানতে চায় কি আলোচনা হয়েছে, কোন কোন প্রস্তাব এসছে, কোন প্রস্তাবগুলোতে কোন পক্ষ কি মতামত দিয়েছে, এটার একটা স্বচ্ছ, পরিষ্কার এবং সত্য চিত্র বাংলাদেশের মানুষ জানতে চায় এবং আশা করব তার একটা সত্য চিত্রই আগামীকাল বাংলাদেশের মানুষ জানতে পারবে।